সো গুড আফটারনুন সবাইকে। আবারও আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টিটিকিউসি 2 এর। এটা বোধহয় আমরা পড়ি নাই। কে একজন আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার নাম্বার লেকচার 7 কোথায়, আমরা যেহেতু 8 পড়ছি, এরকমই আমাকে বলছিল। আমরা কি এটা পড়েছি আইডেন্টিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার? এটা মনে হয় মিস হয়েছে, এটা পড়ি নাই। না স্যার, পড়া হয়নি। ওকে, যদি পড়া না হয়ে থাকে তাহলে আজকে আমরা এটা পড়বো। যে আজকের চ্যাপ্টার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার। তো বিশেষ করে আমরা বস্ত্র প্রকৌশলী বলে নিজেদেরকে পরিচয় দেই, তাই না? বন্ধু বান্ধব মহল থেকে শুরু করে সবার ক্ষেত্রে, বিশেষ করে ক্লোদিং অ্যাক্সেসরিজ কেনার সময় আমরা খুবই অগ্রগণ্য ভূমিকা পালন করি। হ্যাঁ, সবাই একবারে হাত দিয়ে ধরে বলি যে এটা কটন অথবা এটা কটন নয়, ইত্যাদি ইত্যাদি। সবারই এরকম সুখের জি স্যার। স্মৃতি দুঃখের স্মৃতি আছে। অথবা বন্ধুরাও মাঝে মাঝে বলে, দেখতো এটা কি কাপড়। হ্যাঁ, জি, আমরা আসলে অন্যরকম একটা ভাব নেই। চিনতে পারি না। তো যাই হোক, সেই টেক্সটাইল ফাইবার আইডেন্টিফিকেশনে আজকে আমরা যাব যে কিভাবে আসলে আমরা চিনতে পারি ফেব্রিক গুলোকে বা ফাইবার গুলোকে, কোন ক্রাইটেরিয়া বা কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে। তো শুরু করা যাক, আমরা শুরু করি। তো প্রথমে ইম্পর্টেন্স অফ দ্য ফাইবার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যদি আমরা বলি যে হ্যাঁ, অবশ্যই এটা ইম্পর্টেন্স আছে যে আমি কি ধরনের ফাইবারের জামা কাপড় পরবো বা কি ধরনের জামা কাপড় তৈরি করব, বা বায়াররা বাইরে থেকে কি ধরনের নিবেন সেটা যদি আমরা না জানি তাহলে আসলে প্রবলেম। বিকজ অফ আমরা সাধারণত ফ্যাক্টরিতে যে সমস্ত কম্পোজিশনের ফেব্রিক তৈরি করি সেগুলোর সাথে তোমরা অলমোস্ট পরিচিত। ম্যাক্সিমাম হচ্ছে কত কটন, 100% কটন, কটন সিভিসি যেটা, আর হচ্ছে মিলান্স কিছু আছে এবং জি, ভিসকস, পলিস্টার, সাথে মাঝে মাঝে লুডেক্স টুডেক্স দাও, স্পেস ডাইট, এই তো মোটামুটি। সো যাই হোক, যদিও আমাদের কনভেনশনাল কিছু বর্তমানে আমরা পিপি বা এই ধরনের কিছু ইয়ে করছি। তো দেখি ইম্পর্টেন্স অফ দ্য টেক্সটাইল ফাইবার আইডেন্টিফিকেশন কি বলা হচ্ছে। যে ডিফারেন্ট টাইপস অফ টেক্সটাইল ফাইবার, আমরা জানি কি কি ফাইবার রয়েছে আমাদের। ন্যাচারাল ফাইবার, সিনথেটিক ফাইবার, তাই না? ন্যাচারালের ভিতরে আবার সেলুলোজিক ফাইবার রয়েছে, প্রোটিন ফাইবার রয়েছে, মিনারেল ফাইবার রয়েছে, এবং সিনথেটিকের ভিতরে তো আছেই। সো জি বিভিন্ন ফাইবারের ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া গুলো কিরকম হয় সেটার জন্য আমাদের জন্য, therefore it is necessary to learn the textile fiber methods identification of textile fiber. To knowledge identifying textile fiber helps a procedure garments identity টাইপ অফ দ্য ফাইবার এন্ড কেয়ার শুড বি টেকেন। আমাদের একটা কেয়ার লেভেল লেখা থাকে নিচে গার্মেন্টস এর ছোট্ট করে, তাই না? আমরা জানি সেখানে কিন্তু আসলে দেখা হয় যে কিভাবে এই ফেব্রিকটাকে কেয়ার নিতে হবে, অর্থাৎ ধুইতে হবে, কিভাবে ধোয়া যাবে কিনা সেটা তোমরা জানো। সো এটা কিন্তু ডিপেন্ড করছে কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি সেটার উপরে। সো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর লেভেলিং অফ দ্য গার্মেন্টস, সবাই দেখবা নিজেদের টি শার্টে অথবা শার্টে অথবা পোলো শার্টে কর্নারে লাগানো থাকে উল্টে। সো ডিফারেন্ট টাইপস অফ টেস্ট এজন্য প্রচলিত আছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দের ইঞ্জিনিয়ারদের মাঝে, টেক্সটাইল অ্যারেনাতে। সো আইডেন্টিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার সাচ অ্যাজ বার্নিং টেস্ট মোস্টলি হয়, তারপরে মাইক্রোস্কোপিক টেস্ট, সলিবুলাইটি টেস্ট, অপটিক্যাল টেস্ট, ডেনসিটি টেস্ট, এক্সেট্রা। সায়েন্টিফিক টেস্টের ভিতরে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের আরো কিছু এক্স রে ডিফ্রাকশন মেথড, এফটিআইআর, তারপরে আরো কিছু আছে, ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার অ্যানালাইসিস। এগুলো হাই ভলিউম আছে, তো নর্মালি আমরা সাধারণত এগুলো করে থাকি। এবং সবচেয়ে যেটা আমাদের হাত তো আছেই নাকি, যেটাতে আমরা সবসময় টেস্ট করি। সো we'd be discussing the basic test of the burning, feeling, microscopic and chemical test of the textile fiber. তো আমরা হাতের সাহায্যে যেটা টেস্ট করে থাকি সেটা সাধারণত ফিলিং টেস্ট, যে অ্যাপিয়ারেন্সটা আমরা চোখে দেখি এবং হাতে হ্যান্ড ফিলটা দেখি যে ফিলটা কিরকম। তো হ্যান্ড ফিল তো আমরা যে কোনো মুহূর্তেই চেঞ্জ করে দিতে পারি আমাদের কি দিয়ে, সফেনার দিয়ে। আমরা যারা ফ্যাক্টরিতে কাজ করি, কখনো বাইরে হ্যান্ড ফিল হার্ড চায়, আবার কখনো সফট চায়, এটসেট্রা। So these are the importance of the textile fiber identification. So textile fiber identification এর জন্য আমাদের দুটো মেথড রয়েছে। প্রথমত নন টেকনিক্যাল মেথড এবং সেকেন্ডলি টেকনিক্যাল মেথড। নন টেকনিক্যাল বলছি কারণ সেটা কোয়ালিটেটিভ টেস্ট, টেকনিক্যাল বলছি কারণ সেটা কোয়ান্টিটেটিভ টেস্ট। ওকে, নন টেকনিক্যাল টেস্টের ভিতরে রয়েছে ফিলিং টেস্ট, বার্নিং টেস্ট। সেকেন্ড ইমেজে আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে হাত দিয়ে আমরা ফিলিং টেস্ট করছি যে হ্যাঁ, এটা কিরকম আসলে, সফট নাকি হার্ড, সেটা আমরা খসখসে নাকি স্মুথ সারফেস সেটা বুঝতে পারি। এবং একই সাথে যেটা রয়েছে পাশে একটা ছবি দেখতে পাচ্ছি সিম ইমেজ, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্ট, অর্থাৎ আমরা যখন ইলেকট্রন অণুবীক্ষণ মাইক্রোস্কোপের নিচে নিব তখন আসলে আমরা দেখতে পারবো যে এটা কতখানি ওয়েল অর্গানাইজড বা এদের প্রান্তগুলি শার্প কিনা, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তো মাইক্রোস্কোপের মাধ্যমে আরো যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে নেই তাহলে কিন্তু আরো দেখতে পাবো, এবং সিম ইমেজ করলে সেটা আরো ক্লিয়ারলি দেখতে পাবো। সো এই তো টেস্ট আমাদের, মাইক্রোস্কোপিক টেস্ট, স্পেকট্রোস্কোপিক টেস্ট, মেল্টিং পয়েন্ট ডিটারমিনেশন, রিফ্রাক্টিভ ইন্ডেক্স মেজারমেন্ট, সিম টেস্ট, টিম টেস্ট এন্ড কেমিক্যাল টেস্ট। ওকে, লেটস স্টার্ট। প্রথমত
নরমাল যেটা আমরা সবচেয়ে করে থাকি সেটা হচ্ছে ফিলিং টেস্ট। বলা হচ্ছে যে দ্য ফিলিং টেস্ট রিকোয়ারিজ দ্য পারসেপশন, কিসের পারসেপশন, যে ইট ইজ টু বি এনি ভ্যালু, যে হাউ ইট ইজ বা এটা কিরকম। বলা আছে স্কিল পারসেপশন একুয়ারিড আফটার হ্যান্ডলিং ম্যাটেরিয়াল ওভার দ্য পিরিয়ড অফ দ্য টাইম। দেখো তোমার আমার হয়তো এখনো এরকম ফেব্রিক হ্যান্ডলিং এর উপর এত অভিজ্ঞতা হয়নি, বা যারা দীর্ঘদিন ধরে ফেব্রিক হ্যান্ডলিং নিয়ে কাজ করছে তারা সাধারণত ধরলেই বুঝতে পারে যে এটা কি ধরনের ফেব্রিক বা কি ফেব্রিক। তারপরও আমরা সবাই আসলে চেষ্টা করে থাকি। সো লিমিটেশন অফ দিস টেস্ট বিকাম অ্যাপারেন্ট হয় এক্সামিনিং অফ কম্পেয়ারিং বিফোর ফেব্রিক এন্ড ফাইবার কন্টেন্ট। তো বিভিন্ন ফাইবারের ক্ষেত্রে আসলে হ্যান্ড ফিলটা বিভিন্ন রকম হয়ে থাকে, সেটা সবার আসলে একান্ত অনুভূতি। ওকে, সো প্রথমে যদি আমরা দেখি কটন, কটন দা মোস্টলি ইউজ করা হয় ফেব্রিক। কি কুল টাচ, ফিল সফট এন্ড ইলাস্টিক, ইনইলাস্টিক অর্থাৎ ইলাস্টিক নয়, ইনইলাস্টিক যেটাকে বলছি, অর্থাৎ রাবারের মতো নয়, টানলে বাড়বে বাড়লে কম এরকম নয়। কুল টাচ, সফট ফিল। লিলেন, লিলেন কি ধরনের ফাইবার, ডু ইউ নো অ্যাবাউট ইট? লিলেন এটা কি ম্যানমেড ফাইবার নাকি ন্যাচারাল ফাইবার নাকি মিনারেল ফাইবার? ডু ইউ নো এনিওয়ান? ন্যাচারাল ফাইবার। ন্যাচারাল ফাইবার, সো ইট ইজ ফ্রম লিলেন লিলেন হ্যাঁ লিলেন, ন্যাচারাল আমরা ফাইবার। ন্যাচারাল ফাইবার, ফ্লাক্স। সেলুলোজিক ফাইবার, ঠিক আছে। সো এটা বেশি কুল টাচ, ফ্রম সফট, ফ্লাক্স। ইয়া ফ্রম ফ্লাক্স, জি। এন্ড দেন ফিলস স্মুথ এন্ড লেদারি। হ্যাঁ, লেদারি একটা ভাব থাকবে এটাতে। তো লেদারি ভাবটা কিরকম, যে পালক আছে না, পালকের মতো একটা মানে যে হাঁস মুরগির যে পালক রয়েছে, ঠিক আছে, একটা সফট সফট ভাব। জি। নেক্সট যদি আমরা আসি জুট, সো কুল টাচ, ফিল স্মুথ এন্ড লেদারি। এটা আসলে জুট প্রসেসিং করতে হয় প্রচুর, তারপরে এই ইয়েটা আসে। তবে নরমালি আমরা বস্তা তো ধরেছি নাকি। সিল্ক, তারপরে যদি বলি ওয়ার্ম টু টাচ, ফিল ইলাস্টিক, যেটা প্রধান প্রপার্টিস, এন্ড স্মুথ। তো মেয়েরাই বোধহয় সবচেয়ে ভালো বলতে পারবে অ্যাবাউট দ্য সিল্ক। হ্যাঁ, দেন উল, ওয়ার্ম টু টাচ, ফিল ইলাস্টিক এন্ড স্প্রিঞ্জি, একটা বিশেষ বৈশিষ্ট্য স্পঞ্জের মতো বা স্প্রিঞ্জি। হ্যাঁ, ওকে। নেক্সট যেটা রেয়ন, ডু ইউ নো রেয়ন? এটা কি ধরনের ফাইবার? ইজ ইট সেলুলোজিক অর ম্যানমেড ফাইবার? ইয়েস ইয়েস। হোয়াট টাইপস অফ ফাইবার ইট ইজ? রিজেনারেটেড। Regenerated fiber. Yes, good. It is অনলি also অনলি man-made অনলি। and cellulosic fiber. Coal touch, feel smooth and elastic and জি জি। luster. What do you mean by luster? Do you know luster? Luster? উজ্জ্বলতা, হ্যাঁ, চাকচিক্যতা। চাকচিক্যতা, উজ্জ্বলতা। লাস্টার মানে আবার এরকমটা কেউ মনে করো না যে সফট নরম। হ্যাঁ, ওকে। অ্যাসিটেড রায়ন এন্ড নাইলন, পলিস্টার, অ্যাক্রাইলিক। ওয়ার্ম টাচ, ফিল স্মুথ আর মোর। আসলে এগুলো দেখে সেভাবে পার্থক্য করাটা একটু ডিফিকাল্ট যদি অনেক দিনের অভিজ্ঞতা না থাকে। নাইলন স্মুথ, লাইট ওয়েট, হ্যাঁ, লাস্টার ভেরি স্মুথ এন্ড স্টিফার। পলিস্টার সাধারণত স্টিফনেসটা শো করে। ফিল উল লাইক অ্যাক্রাইলিক বাট ওয়েট এন্ড স্লিপারি ফিলিংস। তো এই মোটামুটি কিছু ফাইবার যাদের ফিলিংস গুলো সম্পর্কে অর্থাৎ হ্যান্ড ফিল গুলো সম্পর্কে বলা আছে। তো এগুলো সাধারণত অনেক দিনের এক্সপিরিয়েন্সে যারা পারসেপশন করতে পারে যে হ্যাঁ এটা এরকম, তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর ভিতরে পড়লে মিলে যায়। যেমন স্প্রিঞ্জি সাধারণত উল হয়ে থাকে, তারপর ইলাস্টিক সাধারণত সিল্ক হয়ে থাকে, লেদারি, কুল, কটনের তো আমরা জানি। তো মোটামুটি এই ছিল আমাদের ফিলিং টেস্ট। সেটা যে ফিল টেস্ট করবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার বা একান্ত পারসেপশন, যেটার মাধ্যমে সে এটাকে বুঝতে পারে। নেক্সট যেটা সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে সেটা হচ্ছে আমাদের বার্নিং টেস্ট। বার্নিং টেস্ট দিয়ে আমরা বুঝতে পারছি যে এটাকে পুড়ে ফেলবো বা এই ধরনের টেস্ট। সো to recognize the composition of the fabrics by burning test, sample fabric, yarn and fabric should be moved slowly towards a small flame and reaction that carefully observe. তো আসলে কি ঘটে যখন আমরা এটাকে কোথায় দিব, একটা ফ্লেম বার্নে দিব অর্থাৎ অগ্নিশিখায় দিব। So burning to realize on the fact that chemical composition of the fiber will largely determine its behavior when exposed to the flame. অর্থাৎ শিখায় দেওয়ার সময় সেটা কি ধরনের আচরণ করছে। The nature of contraction, smell, combustion, and ash of the fiber will normally provide an indication of the genetic type. So, classic example being animal fiber, cellulosic fiber, acetate, other thermoplastic fiber as like as polyester or others. So, burning odor should be noted. একই সাথে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অ্যাশ, যে ছাইটা হবে, প্রথমত সেটা কিভাবে পুড়ছে, দ্রুত নাকি আস্তে বা কিরকম করে, দ্বিতীয়ত সেটার গন্ধটা কিরকম, তৃতীয়ত সেটার যে ছাইটা হবে সেই ছাইয়ের ক্রাইটেরিয়াটা কি। ওকে, ফ্রম হার্ডনেস এন্ড কালার শুড বি এক্সামাইন্ড। ওকে, তো এই বার্নিং টেস্টের মাধ্যমে আমরা প্রথমে চলে আসবো সেলুলোজিক ফাইবার বা কটন জুট ফাইবারের ক্ষেত্রে, যে বার্নস উইথ লিটল অ্যাশ
Yellow flame, smell similar to the burnt paper. এটা পেপার কাগজ পোড়ার মতো গন্ধ হবে। প্রোটিন ফাইবার যেমন সিল্ক এবং উল, burn slowly with slight sizzle and crisp flaming. একটু সিজল করবে, যে লাইট জ্বলবে দপদপ। and ash is dark and crisp, ডার্ক কালো and crisp একটু চটচটে and can be crushed easily with a finger, যে চটচটে যখন মাটির ডেলা যখন শুকিয়ে যায় হাত দিয়ে যখন আমরা প্রেস করি তখন কি সেটা ভেঙে যায়, like and smell like burning feathers of human hair. হিউম্যান হেয়ার পুড়লে যেরকমটা হয় ঠিক সেরকম গন্ধটা হয় আসলে। ওকে, নাইলন আর পলিস্টার ফাইবার, তো বার্নস উইথ স্লোলি মেল্ট, এটা আসলে গলে যায় and ash is brittle and hard black beat with foam. এটা শক্ত এবং ব্রিটল এটাও হয়ে থাকে। তো এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গলে যায়, থার্মোপ্লাস্টিক ফাইবার গুলো যেগুলো সবগুলি গলে যায়। অ্যাক্রাইলিক ফাইবার বলা হচ্ছে স্যাম্পল fuses and shrink anyway flame, এটা আসলে কুচকে যায় and melts burn vigorously leaving hard dark brittle residue, এটা ডার্ক ব্রিটল রেসিডিউ করে। সো কি কি প্যারামিটারস খেয়াল রাখতে হচ্ছে, কিভাবে বা কত তাড়াতাড়ি আস্তে পুড়ে যাচ্ছে, কিরকম করে ফ্লেম উৎপন্ন করছে কি করছে না, এটার ছাইটা কিরকম হচ্ছে, এবং সেই সাথে এটা কোনো প্রকার গন্ধ উৎপন্ন করছে অথবা করছে না সেটার উপর বেস করে আমরা কিন্তু কি করছি, আমার যে বার্ন টেস্ট সেটাকে অ্যানালাইসিস করছি, এক্সিকিউট করছি। নেক্সট যদি চলে আসি মাইক্রোস্কোপিক টেস্ট, আমরা জানি যে এক এক ফাইবারের ক্রস সেকশনাল স্ট্রাকচারটা এক এক রকম। যেমন আমরা জানি যে কটনের ক্ষেত্রে আমরা কি জানি যে কিডনি শেপের স্ট্রাকচার সাধারণত কটনের হয়ে থাকে, তো সেটা যখন মার্সারাইজেশন করা হয় তখন সেটা রাউন্ড শেপে চলে যাবে এই ধরনের। সো মাইক্রোস্কোপিক টেস্টের ভিতরে যদি আমরা বলি যে এটার সারফেসটা কিরকম বা মাইক্রোস্কোপিক ক্রস সেকশনাল ভিউটা কিরকম, আমরা ছোটকালে ক্লাস 10-এ থাকতে স্কুলে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের যে মূল কাণ্ডকেতে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতাম এরকম। সো বলা হচ্ছে যে মাইক্রোস্কোপিক টেস্ট ইজ এ টেকনিক্যাল টেস্ট with the involves of identifying the fabric with the help of microscope and magnifying minimum 100 times by 100 power, and the test can easily distinguish the between fibers because ন্যাচারাল প্রকৃতিতে একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারের ক্রস সেকশন কখনোই মিলবে না। সো the test identified the natural fiber more easily and compared to the man-made ones, and synthetic fibers are similar in appearance. To increase the number of varieties, it is to distinguish between fibers and microscope. So ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কিন্তু যে কাজটা আমরা সহজেই করতে পারি, কারণ প্রত্যেকটা ফাইবারের ইন্ডিভিজুয়াল ইয়েটা রয়েছে আমাদের, অর্থাৎ individual cross section, individual structure রয়েছে, বাট ইন কেস অফ দ্য কটন, সরি, ইন কেস অফ সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে আমাদের এই ভ্যারাইটিটা নাই। বিকজ অফ সিনথেটিক ফাইবার গুলো আমরা যেভাবে তৈরি করব তার ক্রস সেকশনটা ঠিক সেভাবে তৈরি হবে, কারণ ম্যানমেড ফাইবার, সেটা যদি আমরা রিবন শেপ চাই, টি শেপ চাই, সেটা রাউন্ড শেপ চাই, যেরকম চাইবো। ওকে, তো প্রথমেই আমরা চলে আসবো দ্য মোস্ট ইউজড কটন, অ্যাবাউট 50% পৃথিবীতে ইউজ হয় কটনের ক্ষেত্রে, লঙ্গিচুডিনাল ভিউ। তো সাধারণত লঙ্গিচুডিনাল এবং ক্রস সেকশনাল দুটো ভিউ, যেটা যে ম্যাচিউর ফ্ল্যাট এন্ড রিবন লাইক ইভলিউশন, থিক ওয়াল এন্ড স্মল লুমেন। ম্যাচিউর হবে রিবন লাইক এরকম ফিতা ফিতা, উইথ কনভলিউশন, সেখানে কনভলিউশন থাকতে পারে, কনভলিউশন মানে হচ্ছে ন্যাচারাল টুইস্ট থাকতে পারে। ওকে, থিক ওয়াল এন্ড স্মল লুমেন, লুমেনটা ছোট হবে। তো ইমেচিউর ফাইবার ক্ষেত্রে থিন ওয়াল এন্ড লার্জ লুমেন উইথ ফিউ কনভলিউশন। ডেড ফাইবারের ক্ষেত্রে অলমোস্ট ট্রান্সপারেন্ট। ওকে, তো মার্সারাইজ স্মুথ এন্ড সিলিন্ডারিক্যাল ইভলিউশন এন্ড লুমেন মে বি অ্যাবসেন্ট। তো মার্সারাইজের ক্ষেত্রে কন্ডিশনটা আলাদা। তাহলে নরমালি কটনের ক্ষেত্রে আমরা দেখি যে রিবন লাইক স্ট্রাকচার উইথ থিক ওয়াল এন্ড স্মল লুমেন, তো সেই ক্ষেত্রে সেটা ম্যাচিউর ক্ষেত্রে, ইমেচিউর এবং ডেড ফাইবারের ক্ষেত্রে একটু ভিন্ন। ওকে, তো এটা আমাদের অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে হবে। তো এখানে ক্রস সেকশনাল ভিউ আমরা দেখছি, একটা ছিল লঙ্গিচুডিনাল ভিউ, অর্থাৎ লম্বা লম্বি দেখতে কিরকম লাগে আমরা যে আছি, আর একটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ, মানে হচ্ছে একটা গাছকে লম্বা লম্বি দেখতে, সেটা লঙ্গিচুডিনাল ভিউ। গাছকে কেটে ফেললে যখন তার আমরা কি করি, বিভিন্ন প্রকার গাছ কেটে ফেললে গড়াটাতে অনেকগুলো বলয় দেখি আমরা, যে কিরকম বলয়, যে প্রতি বছরে কিরকম করে বাড়ছে সেই বলয়টা দেখে থাকি, তাই না? তো সেরকম ক্রস সেকশনাল ভিউটা আসলে এরকম দেখতে, কিডনি শেপের মতো, যে কাইন্ড কিডনি শেপড ইলিপসিয়াল, অর্থাৎ পুরো রাউন্ড নয়, থিন লাইক স্ট্রিপের মতো, এন্ড নিয়ারলি রাউন্ড অর সার্কুলার। এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের ক্রস সেকশনাল ভিউ সাধারণত কটন ফাইবারের হয়ে থাকে। ওকে, নেক্সট যদি আমরা যাই লিলেন, লিলেনের ক্ষেত্রে লঙ্গিচুডিনাল, অর্থাৎ লম্বা লম্বি ভার্টিক্যাল যে ভিউটা, স্মুথ এন্ড ব্যাম্বু লাইক ক্রস মার্কিং নোটস অন, দেখো এই যে ব্যাম্বু লাইক ক্রস মার্কিং, ব্যাম্বুর যেরকম গিট গিট রয়েছে এরকম ক্রস ব্যাম্বু লাইক নটস রয়েছে।
ক্রস সেকশনাল ভিউ যদি আমরা দেখি যে শার্প পলিগোনাল শেপ, অর্থাৎ বিভিন্ন আকৃতি হতে পারে উইথ স্ট্রেট সাইডস, কিন্তু সাইড গুলো সাধারণত স্ট্রেট, এন্ড ইমেচিউর ওভাল শেপ উইথ লার্জ রুমে, যেগুলো ইমেচিউর সেগুলো সাধারণত ওভালের মতো হয়ে থাকে। হ্যাম্প longitudinal view যদি আমরা বলি, স্মুথ এন্ড সিলিন্ডারিক্যাল উইথ এ ক্রস সেকশন মেকিং নোটস এন্ড লেন্থওয়াইজ সেকশন ব্রড লুমেন, এবং এরকম ভাগ থাকছে। ক্রস সেকশনাল পার্শিয়ালি পলিগোনাল, এরকম পলিগোনাল হতে পারে। পলিগোনাল মানে অনেকগুলো, ডায়াগোনাল, ট্রাইগোনাল কি তিনটা দুইটা শেপ, এরকম শেপ বেঞ্জিনের ছয়টা, হেক্সাগোনাল। ওকে, জুট, জুটের ক্ষেত্রে কি লংগিটিউডিনাল ভিউ সিলিন্ডারিক্যাল উইথ আনইভেন in a diameter and lumen brought in verts greatly, বিশেষ করে আমরা হ্যাম্প বলি আর হচ্ছে ফ্লাক্স বলি আর জুট বলি, তো মোটামুটি সিমিলার টাইপ, কারণ বাস্ট ফাইবার এগুলো। ক্রস সেকশনাল ভিউ কি রাউন্ডলি পলিগোনাল উইথ এ সেন্ট্রাল লুমেন, এরকম মোটামুটি পলিগোনাল একটা সেন্ট্রাল লুমেন থাকবে। আমরা কিন্তু জুট গাছের কথা বলছি না, জুট ফাইবারের কথা বলছি। ওকে, উল, উল, উল যেটা হচ্ছে উলের যে বিষয়টা, যে উলের ক্ষেত্রে আমাদের এখানে স্কেল লাইক স্ট্রাকচার হয়ে থাকে। আমরা যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি যে এরকম গাছের মতো, অর্থাৎ খেজুর গাছের মতো, হ্যাঁ, যে সিলিন্ডারিক্যাল ইরেগুলার রাফ সারফেস স্কেল লাইক স্ট্রাকচার ডার্ক মেডুলা এন্ড মে অ্যাপিয়ার অন দ্য কোর্স অফ দ্য উল ফাইবার, এই ধরনের স্কেল লাইক হয়ে থাকে সাধারণত। ক্রস সেকশনাল ভিউ যদি আমরা দেখি যে রাউন্ড ও নেয়ার সার্কুলার অর মেডুলা মে বি অ্যাপিয়ার, এই ধরনের, অথবা মেডুলা। আমরা জীববিজ্ঞান পড়েছিলাম মেডুলা অবলঙ্গাটা বা মেডুলা, প্রাণীবিজ্ঞান জীববিজ্ঞান মনে আছে কিনা তোমাদের ক্লাস 10-এ। ওকে, সিল্ক, সিল্ক বলা হচ্ছে, সিল্ক সাধারণত লংগিটিউডিনাল ভিউ যদি বলি, স্মুথ সারফেস স্ট্রাকচারলেস ট্রায়াঙ্গুলার শেপড, এই যে দেখো এটা ট্রায়াঙ্গুলার শেপড এন্ড রড লাইক স্ট্রাকচার। ওকে, তুষার সিল্ক বা বিভিন্ন প্রকার সিল্ক রয়েছে আমাদের। আর ক্রস সেকশনাল কি ট্রায়াঙ্গুলার শেপ উইথ রাউন্ডেড কর্নার। দেখো আমরা জানি সিল্কে দুই প্রকার, ফাইব্রন এবং সেরিসিন রয়েছে। ফাইব্রনটা আসলে ভিতরে থাকে এবং সেরিসিনটা বাইরে থাকে। তো এটাকে কাটলে ক্রস সেকশনাল ভিউ যদি আমরা দেখি, তো ছাগলের যে পায়ের খুরা নিচে আছে না, ঠিক সেরকমটা মনে হয় অনেক সময়। ওকে, ভিসকোস রায়ন যদি আমরা বলি, এখন ভিসকোস রায়ন আমরা জানি যে নিশ্চয়ই একটা ম্যানমেড ফাইবার। সো এটার লংগিটিউডিনাল ভিউ আর ক্রস সেকশনাল ভিউ যেটাই বলি না কেন, আমরা যদি যখন আমরা জানি যে ম্যানমেড ফাইবার গুলো তিনটা স্পিনিং সিস্টেমে তৈরি হয়, সেটা হচ্ছে যে কি কি, মেল্ট স্পিনিং, ড্রাই স্পিনিং এবং হচ্ছে ওয়াইড স্পিনিং মেথড। তো এইখানে আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে স্পিনার। তো স্পিনারেটের যেরকম শেপ, আমার কিন্তু ফাইবারের শেপটা সেরকমই হবে। সো এটা হতে পারে টি শেপ, এটা হতে পারে ওভাল শেপ এক্সেট্রা। তো তারপরেও আমরা একটু দেখি যে এতটা ভেরি করে না সাধারণত। ভিসকোস রায়ন বলা হচ্ছে নরমাল টাইপ ফেয়ারলি ডেন্স লংগিটিউডিনাল স্ট্রিয়েশন অর ফাইন লাইন্স, এই যে এরকম খাঁচা অল্প অল্প ফোঁটা থাকতে পারে। স্পেশাল টাইপ মে বি স্মুথ এন্ড স্ট্রাকচারলেস, ক্রস সেকশনাল ইরেগুলার উইথ শেয়ার্ডেড আউটলাইন, অর্থাৎ কি বলবো, ওভাল আর রাউন্ড। এই বিষয়টা কিরকম যে আমাদের সারফেসটাতে মনে করো একটা বাঁশের সারফেসে যখন তুমি সুচ দিয়ে ফুটা করে দিয়েছো, তো তখন যে অবস্থাটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলতেছি যে সিরিয়েশন অর ফাইন লাইন্স। ওকে, তো এটা সাধারণত স্পিনার রেটের উপর নির্ভর করে। ওকে, সেলুলোজ এসিটেট, সেলুলোজ এসিটেট কি লংগিটিউডিনাল ভি ইউনিফর্ম ইন উইথ এ ফিউ ডিস্টিংক্ট লংগিটিউডিনাল স্ট্রিয়েশন, এটারও থাকছে অল্প অল্প। এন্ড ক্রস সেকশনাল ভি স্ট্রিয়ারেট আউটলাইন, ক্রস সেকশন কি সবগুলো তুমি যেরকম বললাম তো, যে টি চাইলে টি, চাইলে পলিগোনাল, চাইলে পলিগোনাল, অর্থাৎ তোমার যেরকম স্পিনারেটটা হবে। ওকে, পলিস্টার লংগিটিউডিনাল ভিউ স্ট্রাকচারলেস ইউনিফর্ম ডায়ামিটার রড লাইক অ্যাপিয়ারেন্স, ক্রস সেকশন সাধারণত সার্কুলার, নাইলন ফি ইউনিফর্ম রড লাইক সার্কুলার, এগুলো একই রকম। ওকে, তো এবার গেল আমাদের মাইক্রোস্কোপিক ভিউ টেস্ট। এবার আসছে আমরা কেমিক্যাল টেস্টের ক্ষেত্রে, যেটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা ফ্যাক্টরিতে যেটা বের করি, কি বের করি, যে বার্ন টেস্ট করি, অর্থাৎ কার্বনাইজিং করে থাকি। কখন করে থাকি, যখন আমাদের বহুল প্রচলিত ব্ল্যান্ড 65-35 অথবা 80-20 ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাই যে কত পার্সেন্ট আছে সেটার জন্য। সো কেমিক্যাল টেস্ট মানে কি, যে কোনটা কোন ফাইবার কোন কেমিক্যালে কিরকম বিহেভিয়ার করে সেটাকে আমরা কেমিক্যাল টেস্ট বলছি। সো প্রথমে স্টেইন টেস্ট বলা হচ্ছে যে differential chemical composition reactivity of fiber causes them to particular affinity of a specific dye or stain, মানে স্টেইন যেটা দাগ,
So this lead to the development of mixer dyes with a special prepared as a fiber identification stain which produce known as individual fiber types. তো কি টেস্ট প্রসিডিউর, মনে করো কি বলছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাইসের একটা ডাইস একটা ফাইবারের প্রতি আকর্ষণ রয়েছে। সো স্টেইন টেস্টটা মানে হচ্ছে কি ধরনের দাগ পড়ছে সেটা আমরা দেখব। প্রথমত যদি দেখি রেজা হ্যাম্প রেমিয়ান কটন স্টেইন ভায়োলেট, এখানে আগে টেস্ট প্রসিডিউরটা পড়ে নেই। বলা হচ্ছে ড্রপ অফ জিঙ্ক ক্লোরা আয়োডাইড reagent is applied on the fiber and cover with a cover slip and avoid bubbles. After few minutes sample were staining observed microscope. আমরা কি করি সেটার কয়েক ফোঁটা আগে রিয়েজেন্ট জিঙ্ক ক্লোরো আয়োডাইড দিয়ে দিই, দেওয়ার পর উপরে মনে করি একটা পলিথিন বা কোনো কিছু দিয়ে প্রেস করে দেয় যে সেখানে কোনো বাবল থাকে না এবং পরে সেটাকে লক্ষ্য করি। বলা হচ্ছে যে হ্যাম্প রেমিয়ান কটন সাধারণত স্টেইন ভায়োলেট দাগ পড়ে। তারপরে যদি আমরা দেখি যে ফ্লাক্স স্টেইন ব্রাউনিশ ভায়োলেট এন্ড জুট ব্রাউন। ওকে, আনব্লিচ জুট ম্যাগনেটা আর লিগনিনের কারণে ম্যাগনেটা হতে পারে, যে আমরা জানি জুটে প্রচুর পরিমাণে লিগনিন রয়েছে, র ম্যাটেরিয়াল 1। সিল্ক স্টেইন ইয়েলো ব্রাউন। ওকে, কি দিলে জিঙ্ক ক্লোরাইড দিলে এই ধরনের কালার দিবে ফাইবার গুলো সাধারণত, তো সেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা কি ধরনের ফাইবার। ওকে, আমাদের পরবর্তী স্লাইড সলভেন্ট টেস্ট। সলভেন্ট অর্থাৎ কোন সলভেন্টে কোনটা কি ধরনের আচরণ দেয় সেটার উপর ডিপেন্ড করে আমরা সলভেন্ট টেস্টে করে থাকি। বলা হচ্ছে যে টেস্ট ইনভলভস treating fibers in certain solvents of identification them. The technical test is becoming difficult to conduct and most manufactured fiber and their blends are chemically similar. So there is no individual chemical for solvent test for separating identification of fiber combination. তো তারপরেও আমরা কিছু কিছু দেখব যে স্পেসিফিক্যালি হবেই সেরকম নয়। যেমন সেলুলোজিক ফাইবার গুলো সাধারণত অ্যাসিডে দুর্বল হয়, তো আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই তাহলে সকল প্রকার সেলুলোজিক ফাইবার ড্যামেজ হয়ে যাবে। তাহলে এখন এটা কোন সেলুলোজিক ফাইবার হলো সেটা আসলে বলাটা টাফ। বলা হচ্ছে যেমন এখানে ফর এক্সাম্পল উল এন্ড সিল্ক, বলা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড 5% এন্ড ক্লোরিন 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 5% সোডিয়াম হাইড্রোক্লোরাইডে কি হচ্ছে বা এটা দিলে হবে এটা আমার ডিসলভ হয়ে যায় বা সলভেন্টে ডিম্যাচ হয়ে যায়। সিল্ক সালফিউরিক অ্যাসিড, আমরা জানি প্রোটিন ফাইবার সেটা। ওকে, সেলুলোজিক ফাইবার 70% সালফিউরিক অ্যাসিড। আমরা এই যে সিভিসির ক্ষেত্রে যেটা বললাম, সিভিসির ক্ষেত্রে কার্বনাইজিং করতে এটা মোস্টলি ইউজ করে থাকি ফ্যাক্টরিতে, যেহেতু আমরা জানি পলিস্টারটা পুড়ে না, তাহলে কটনটা পুড়ে যাবে বা সেলুলোজিক ফাইবারটা পুড়ে যাবে, তাহলে আমরা অ্যাসিড দিয়ে আগে ওজন করে নিই, অ্যাসিড দিয়ে পুরান ট্রিটমেন্ট করার পর পলিস্টারটার ওজন করি, তাহলে আমরা কটন কতটুকু ছিল সেটা পেয়ে গেলাম। সেটা সবচেয়ে বেশি করা হয় ফ্যাক্টরিতে। ভিসকস ফাইবার সোডিয়াম জিঙ্কেটস, এর ডিজলভ হয়ে যায় এসিটেট ট্রাইএসিটেট রেয়ন, এসিটিক অ্যাসিড কোল্ড এসিটনে সাধারণত ডিজলভ হয়। নাইলন এন্ড 66 ACl 25 ডিগ্রিতে। অ্যাক্রাইলিক ডাইমিথাইল ফর্মিডাইঅ্যামোনিয়াম অনলি নাইলন 6 DMF at boil ডাইমিথাইল। যেটা পলিস্টার, দেখো পলিস্টার কি ডিজলভ হয়? হয়। মেটাক্রিসল 95 ডিগ্রি বা অর্থোক্লোরোফেনলে, অথবা আমরা যদি নাইট্রোবেনজেন 100% নাইট্রোবেনজেন দিতে পারি তাহলে পলিস্টারও যায়। পলিপ্রপিলিন, মেটাকিসন, জাইলিন এক্সেট্রা। তো আমাদের এতগুলো দরকার পড়ে না, সাধারণত কটন পলিস্টার বা কটন সেলুলোজিক এই ধরনের হলেই হয়, যেটা আমরা সাধারণত করে থাকি। তো এই ছিল কিছু আমাদের সলভেন্টের উপর বেস করে টেস্ট। ওকে, নাও যে নেক্সট প্রসিডিউর আমাদের সেটা হচ্ছে যে মেল্টিং পয়েন্ট ডিটারমিনেশন। তো এটা একটা গুরুত্বপূর্ণ মেথড, যেটা হচ্ছে যে মেল্টিং পয়েন্টটা অর্থাৎ কোন ফাইবারের মেল্টিং পয়েন্ট অর্থাৎ কিরকম সেটার উপর বেস করে, বিশেষ করে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে হয়ে থাকে, বিকজ অফ উই নো দ্যাট যে সেলুলোজিক ফাইবারের বা ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে সবগুলো সেভাবে মেল্টিং পয়েন্ট থাকে না, যেহেতু পলিমার নয়। তো থার্মোপ্লাস্টিক বা পলিমার যে সমস্ত ফাইবার সেগুলোর মেল্টিং থাকে, তো মূলত সেগুলো সিনথেটিক ফাইবারকে বোঝায়। বলা হচ্ছে যে থার্মোপ্লাস্টিক নেচার মেনি সিনথেটিক ফাইবার মে সফেন এন্ড ড্রিঙ্কড এন্ড পপুলেশন। সো এখানে যদি আমরা একটু দেখি যে আমরা যখন সবাই বোধহয় পড়েছি যে টিজি, তারপরে হচ্ছে টিএম গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার, টিসি কম্বুশন টেম্পারেচার, হ্যাঁ, তারপরে রয়েছে টিডি ডাইং টেম্পারেচার এক্সেট্রা। সো অ্যাক্রাইলিক ডাজ নট মেল্ট বাট ডিকম্পোজ উইথ ডিসকালারেশন। তো এখানে যদি আমরা তাপমাত্রা বাড়াই, বলা হচ্ছে মেল্ট হবে না, কিন্তু সেটা অ্যাক্রাইলিক কি হবে, ডিকম্পোজ, ডিসকালারেশনে ডিকম্পোজ হয়ে যাবে। অ্যারামিড ডাজ নট মেল্ট।
আমরা জানি অ্যারামিড র মেটারিয়াল 2 তে পড়েছি শক্তিশালী ফাইবার। সেলুলোজ অ্যাসিড ডিঅ্যাসিটেট 200 থেকে 55 ডিগ্রি, সেলুলোজ ট্রাইএসিটেট ক্লোরোফাইবার, মোডা অ্যাক্রাইলিক ডাজ নট মেল্ট, সাধারণত যেগুলো সেলুলোজিক সেগুলো হয় না বা এই ধরনের অরিজিনেটেড। মোডা অ্যাক্রাইলিক, নাইলন 66, পলিস্টার 252 থেকে 260। আমরা তো পলিস্টারের টিজি কত জানি কি? টিজি পলিস্টারের টিজি কত? 70 থেকে 120। সেজন্য কিন্তু আমরা এর উপরে উঠে ডাইং করি, 130 এ ডাইং করে থাকি। ওকে। পলিথিন 250 থেকে 260, পলিপ্রোপিলিন 133 থেকে হতে পারে, বা এটাও 160 থেকে 165, দুটোই অ্যাকসেপ্টেবল মোটামুটি। তো এই হচ্ছে আমার, তো আমরা যখন কোন একটা ফাইবারকে মেল্ট করব তখন আসলে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কত টেম্পারেচারে সেটার মেল্টিংটা ঘটতেছে। তো সেই টেম্পারেচার ডিটারমিনেশন করে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা কি ধরনের ফাইবার, বাট সকল ক্ষেত্রে না। ওকে, এরপরে আমরা চলে আসব রিফ্রাক্টিভ ইন্ডেক্স মেজারমেন্ট। রিফ্রাক্টিভ ইন্ডেক্স মেজারমেন্টটা কিরকম, যে এক একটা ফাইবার বা এক একটা সলিউশনে এক এক রকম রিফ্রাক্টিভ ইন্ডেক্স দেয়, বিশেষ করে মিডিয়াম। মনে করো মাছ শিকারের ক্ষেত্রে যে খোঁচা দিয়ে মাছ, যেটা উপর থেকে অর্থাৎ বর্ষা ছুঁড়ে মেরে মাছ মারে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবা যে মাছটা আসলে আমরা যেখানে দেখি সেখানে থাকে না, পানির রিফ্রাক্টিভ ইন্ডেক্সের কারণে একটু বেঁকে যায়। তো এখানেও সেই ক্রাইটেরিয়াটাকে আমরা কাজে লাগিয়েছি। বলা হচ্ছে যে the molecular structure of the textile fiber makes them optically anisotropic, and they have two refractive index for light polaris along the fiber axis and light across it. So fiber are thus should be bifringent. তো এই ধরনের কিছু ফাইবার থাকে, বাইফ্রিঙ্গারেন্ট কিছু ফাইবার থাকে, তারা দুই ধরনের প্রপার্টি শো করে। ফর colorless undyed fiber, the refractive index for the each direction may be found in simply mounting on the fiber and different liquid non-refractive index until the two are found causes the fiber become invisible light polarized along the fiber. দেখো অনেক কথা বলছে এখানে। আমরা কি করব, আমাদের নন রিফ্রাক্টিভ ইন্ডেক্স জানা আছে এরকম কোন সলিউশনে আমরা ফাইবার গুলোকে চুবাবো এবং প্রত্যেকটা রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা দেখবো যে সেটা কত ডিগ্রি ভিউ দিচ্ছে। তো সেটা থেকে আমরা আমাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা মেজার করতে পারি। কিন্তু যেটা করতে হবে আমাদের যে কেমিক্যালটা সেম ইয়েতে হতে হবে। ওকে, রিফ্রাক্টিভ অ্যাঙ্গেলের। তারপরে যদি আমরা বলি ডেনসিটি মেজারমেন্ট, তো প্রত্যেকটা ফাইবারের একটা ডেনসিটি রয়েছে, বিশেষ করে পলিমার গুলোর। সো সেই ডেনসিটিটা মেজার করে আমরা আইডেন্টিফিকেশনটা করতে পারি। বলা হচ্ছে দা পলিমার হুইচ ফাইবার মেড অফ ডিফারেন্ট ডেনসিটিস এন্ড দিস ক্যান বি ইউজড ইন ডায়াগনস্টিক টেস্ট। ভ্যালুস মে রেঞ্জ, সেগুলো হাই ল্যাবরেটরিতে সাধারণত করা হয়, ফ্রম বিলো 0.10 গ্রাম পার সেন্টিমিটার কিউব and polyolefin 2.5 গ্রাম সেন্টিমিটার কিউব for glass fiber. So it is the simplest form of density gradient and column with made which is, দেখো আমরা যদি ডেনসিটিটা মেজার করতে পারি বা ডেনসিটি মেজার করেও আমরা ফাইবারের যে কোন ফাইবার বা কি ধরনের ফাইবার হতে পারে সেটা ধারণা পেতে পারি। সর্বশেষের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস। থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস দিয়ে সাধারণত আমরা কিভাবে করি, যে বলা হচ্ছে থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস ইনভলভস দ্য মনিটরিং স্যাম্পল মাস অন দ্য থার্মাল ব্যালেন্স, অর্থাৎ টেম্পারেচারের সাথে সাথে এটার মাসটা ভরটা কি রকম ভাবে চেঞ্জ হয়। অ্যাজ দ্যাট টেম্পারেচার ইজ linearly raised, sample mass temperature curve enable to the occurrence on all thermal inducer mass change and quantity of the recorded. আমরা সাধারণত গ্রাফ করি, তখন গ্রাফ করার পর আসলে আমরা দেখি যে এখানে টেম্পারেচারের সাথে সাথে এখানে তার যে মাসটা রয়েছে থার্মোগ্রাভিমেট্রিক, অর্থাৎ প্রত্যেকটা বস্তুর প্রতি গ্রাভিটির একটা টান রয়েছে এবং সেই সাথে সেটা তার ওজনের সাথে অবশ্যই নির্ভর করে, আমরা জানি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে এরকমটা হয় যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এই যে গ্রাভিটি ফোর্স বা এই অ্যানালাইজ এটা কমছে বা বাড়ছে, তো সেটা আমরা যখন চার্টে লিপিবদ্ধ করব তো সেটার ক্রাইটেরিয়া দেখেও কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি যেটা কি ধরনের। সো বলা হচ্ছে দ্য চেঞ্জেস মে বি ডিউ টু দ্য ড্রাইং, কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল ডিগ্রেডেশন অর ভোলাটাইজেশন ক্ষেত্রে হয়ে থাকে। সো ডিগ্রি অফ দ্য কি রকম কেন কবে চেঞ্জটা কেন কমবে, মনে করো যখন হিট দিচ্ছ তখন সেটা কি হচ্ছে ভোলাটাইল হয়ে উড়ে যেতে পারে, ঠিক আছে, অথবা কেমিক্যাল ডিগ্রেডেশনের কারণে হতে পারে, ইত্যাদি কারণে মাসটা চেঞ্জ হতে পারে। তো এই মাস চেঞ্জ থেকে so the degree of mass change and the temperature occurrence can be positively identified or characteristics to heated sample, and this method allow for all types of fiber whether thermoplastic or etc. তো এটা টেস্ট কিসের উপর বেস করে, যে টেম্পারেচার বাড়ালে সাথে সাথে ভরের কি পরিবর্তন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তো ভরটা কেন পরিবর্তিত হতে পারে বা কেন চেঞ্জ হতে পারে, কারণটা হচ্ছে
শুকানোর কারণে প্রথমত ময়েশ্চার চলে যাবে, দ্বিতীয়ত সেখানে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটতে পারে, তৃতীয়ত সেখানে কেমিক্যাল ডিগ্রেডেশনও ঘটতে পারে, এবং চতুর্থত সেখানে ভোলাটাইজেশনের কারণে হতে পারে, অর্থাৎ উড়ে যেতে পারে, ভোলাটাইল যে সলিউশন গুলো গলে উড়ে যেতে পারে। ওকে, তো এই ছিল আমাদের কিছু টেস্ট যেগুলোর মাধ্যমে আসলে আমরা টেক্সটাইল ফাইবারকে আইডেন্টিফাই করতে পারি। এখন কাপড় কিনতে গিয়ে বন্ধুর সামনে কতখানি বলতে পারবো সেটাই আসলে কথা, যে ল্যাবে না গিয়ে তো আসলে টেস্ট করা সম্ভব নয়। যাই হোক, advantage of the technical test: more reliable than non-technical test, used for both man-made and natural fiber, easily conducted. Limitation of the technical test: certain manufacturing and finishing process like mercerizing affect the appearance. হ্যাঁ, অবশ্যই, মনে করে একটা ফাইবার মার্সারাইজ করা আছে, তাহলে তো তুমি সেখানে রাউন্ড রাউন্ড দেখবা, তখন তো তুমি পলিস্টারও মনে করতে পারো। ওকে, সো আগে অনেকগুলো চেক দিয়ে কনফার্মেশন হয়ে কনফার্ম হয়ে নিতে হবে যেটা কোন ধরনের ফাইবার। ভেরি ডার্ক কালার শেপ ফেব্রিক মাস্ট বি রিমুভ ফ্রম অল দ্য ফেব্রিক্স, ডাই স্টাফ, এটসেট্রা। সো এই হচ্ছে আমাদের সিম্পলি টেস্টিং প্রসিডিউর এবং সেই সাথে অ্যানালাইসিস ছিল। তো আজকের লেকচারের এতটুকুই। তো আমরা প্রথম থেকে আবার যদি একবার রিভিউ করি আমাদের ফাইবার আইডেন্টিফিকেশনটা, সেটা হচ্ছে যে প্রথমত আমরা ফাইবার আইডেন্টিফিকেশনটা কেন করব? ফাইবার আইডেন্টিফিকেশনটা এই জন্য করব যে এটা কি কম্পোজিশনের বা কি ফাইবার সেটা আমাদের জানাটা জরুরি। সেটার উপর আমাদের বিশেষ করে মনে করে তোমাকে একটা ফাইবার ডাই করতে বলা হলো, তোমাকে দেওয়া হলো যে এটা ডাই করো, তুমি কি সেই ফাইবার কি ফাইবার সেটা না কিনে না বুঝেই ডাই করতে পারবে? পারবে না। কারণ এটা যদি তোমার প্রোটিন ফাইবার হয়ে থাকে তাহলে অ্যাসিড ডাই দিয়ে ডাই করতে হবে, তুমি যদি সেখানে ডিসপার্স ডাই দিয়ে ডাই করো তাহলে তো হবে না। সো দিস ইজ অ্যান এক্সাম্পল। দেন আমরা দুটি ভাগে ভাগ করছি, টেকনিক্যাল টেস্ট মেথড, একটা নন টেকনিক্যাল বা ওকে, সেটা প্রথম দুটো ফিলিং টেস্ট এবং বার্নিং টেস্ট, পরবর্তীতে মাইক্রোস্কোপিক সিম টিম এক্সেট্রা। সো ফিলিং টেস্টের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে ফিলটা কিরকম হবে সেটা, এবং একই সাথে বার্নিং টেস্টের ক্ষেত্রে অর্থাৎ পুরার সময় আমরা লক্ষ্য করব ফ্লেমটা কিভাবে পুড়ছে, অর্থাৎ একটা লাইট ইমিটিং করে পুড়ছে নাকি সেটার ক্রাইটেরিয়া কিরকম, পুরার পরে ছাইটা কিরকম হচ্ছে, ছাইয়ের ক্রাইটেরিয়াটা কিরকম হচ্ছে, এবং একই সাথে গন্ধটা কিরকম হচ্ছে। এই সবগুলো বিষয় নিয়ে যেটা হচ্ছে সেটাকে আমরা বার্নিং টেস্ট বলছি বা ওকে। এরপরে চলে আসতেছে মাইক্রোস্কোপিক টেস্ট। মাইক্রোস্কোপিক টেস্টের মাধ্যমে কি আমরা সাধারণত মাইক্রোস্কোপের নিচে দেখব কটন ফাইবারের ক্ষেত্রে সাধারণত কনভলিউশন থাকে। কনভলিউশন মানে হচ্ছে যে ফাইবার গুলো ভিতরের দিকে এরকম গিট বা এরকম এরকম থাকে, ঠিক আছে, একটু সেটাকে আমরা গিট বলতেছি বা কনভলিউশন বলছি। এ দেখেন কনভলিউশন থাকতে পারে। তো কটনের লঙ্গিচুডিনাল ভিউ, ক্রস সেকশনাল ভিউ। লঙ্গিচুডিনাল ভিউ বলতে লম্বালম্বি কিরকম দেখাবে, এবং ক্রস সেকশনাল ভিউ বলতে যেটা বোঝাচ্ছে যে ক্রস সেকশনালি আসলে সেটাকে কিরকম দেখাবে সেটাকে আমরা ক্রস সেকশনাল ভিউ বলছি। এরপরে যদি আমরা বলি যে লিলেন, তারপরে লিলেনের ক্ষেত্রে, তারপরে হ্যাম্পের ক্ষেত্রে, জুটের ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে উল, সিল্ক। আমাদের দেশে হ্যাম্প হয় নাকি? ডু ইউ নো এনিওয়ান জানো হ্যাম্প কোথায় হয়? ভয়ানক ফাইবার কিন্তু। ওকে, উল, সিল্ক, তারপরে সব জায়গায় হয় না স্যার, হ্যাঁ সব জায়গায় তো হয় না। হয় হ্যাঁ স্যার, জায়গা দিতেছে, অনেকে করে আবার। হ্যাম্প তো করতে পারবে না, ধরে নিয়ে যাবে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ বিসকস স্যার, আর কি ওই লুকায় আর কি করে, ফাইবারের জন্য না আর হুম কি। ওকে ওকে ওকে, পলিস্টার নাইলন, ঠিক আছে। আহ, তারপর হচ্ছে কেমিক্যাল টেস্ট। হ্যাম্প কিন্তু অনেক ভালো ফাইবার। ওকে, তো যাই হোক, তারপরে আমরা কেমিক্যাল টেস্টের ভিতরে স্টেইন টেস্ট তারপরে দেখতেছি। টেস্ট প্রসেস, স্টেইন মানে কি ধরনের দাগ পড়বে। সলভেন্ট টেস্ট, বিভিন্ন প্রকার সলভেন্টে কি ধরনের ক্রাইটেরিয়া দিবে বা ডিজলভ হবে কিনা। মেল্টিং বয়েল, অর্থাৎ কত টেম্পারেচারে মেল্ট করবে সেটা, এবং একাধারে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ কোনটা একই স্যাম লিকুইড অর্থাৎ স্যাব রিফ্রাক্টিভ মিডিয়ামে সেটা কি ধরনের রিফ্রাক্টিভ ইন্ডেক্স দিচ্ছে, এক একটা ফাইবার এক এক রকম দিবে। ডেনসিটি মেজারমেন্ট, ঘনত্বটা কিরকম, এবং একই সাথে সেটার থার্মোগ্রাভিটিমেট্রিক অ্যানালাইসিস, এবং সেই সাথে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। এই ছিল আজকে আমাদের লেকচারে। তো এখন সবাইকে আমি ধন্যবাদ জানাবো। তো এখন তোমাদের যে বিষয়টা